বাংলা জুড়ে একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে দক্ষিণ থেকে উত্তর প্রবল গরম। আর এই প্রবল গরমের হাত থেকে রেহাই আপাতত নেই। আরো 7 দিন চলবে এই তাপপ্রবাহ। রাজ্যে আরো দীর্ঘ তাপপ্রবাহের স্পেল। কি বলছে আবহাওয়া দফতর আসুন জানি। আমার সহকর্মী রয়েছেন বিশ্বজিৎ, আবহাওয়া দফতর কি বলছে? মানে এরকম টানা গরম, টানা তাপপ্রবাহের পূর্বাভাস জারি থাকছে। একদমই বা কোনো স্বস্তির খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। এবং উত্তরবঙ্গের জন্য যে তাপপ্রবাহ ছিল তা আরো গভীর হচ্ছে, অর্থাৎ তাপপ্রবাহ আরো চরম আকার নেবে। কারণ উত্তরবঙ্গের নিচের দিকের যে জেলাগুলি অর্থাৎ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই যে 3 জেলা, সেখানে তাপপ্রবাহ তো রয়েছেই। এবার কমলা সতর্কতা জারি হলো উত্তর দিনাজপুর অর্থাৎ রায়গঞ্জ, যেখানে নির্বাচন আছে আগামীকাল, এবং মালদাতে 2 জায়গায় কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা থাকছে বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের জন্য। পাশাপাশি হলুদ সতর্কতা থাকছে গরম ও অস্বস্তি কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং এই পার্বত্য এলাকা ছাড়া বাকি রাজ্যের সব জেলায় তাপপ্রবাহ, গরম ও অস্বস্তির চরম আবহাওয়া। এবং দক্ষিণবঙ্গে তো এই চরম আবহাওয়া আরো 2 দিন যে চরম তীব্র আবহাওয়া, লাল সতর্কতা, সেটা 5 জেলার জন্য। এবং বাকি সব জেলাতেই কমলা সতর্কতা, কোথাও গরম তীব্র তাপপ্রবাহ, কোথাও বা সাধারণ তাপপ্রবাহ, কিন্তু কমলা সতর্কতা রয়েছে। অর্থাৎ এই যে গরমের তীব্রতা, সেটা কমার কোনো সম্ভাবনা নেই। বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং, জলপাইগুড়ির কিছু অংশে, পার্বত্য এলাকা সংলগ্ন অংশে হালকা বৃষ্টি, খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। অর্থাৎ দার্জিলিং কেন্দ্রে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গেও বাড়বে, দক্ষিণবঙ্গেও বাড়বে। যেরকম তুমি বলছিলে দক্ষিণবঙ্গে তো বাড়ছিলই, এবার কিন্তু উত্তরবঙ্গও রেহাই পেল না। উত্তরবঙ্গের ছবিটা এবার দেখাবো আপনাদের। কি চলছে সেখানে? প্রবল গরম, আগামী 3 দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেখানেও। জলপাইগুড়িতে তো রীতিমতো পুজো আর্চা শুরু করে দিয়েছেন মানুষ একটু বৃষ্টির আশায়। দেখুন সেই ছবিটা। শুনগে দিদি ও গে ভাই না করিয়া মসি বসে দিবার সভা মোর বাড়ি গেলে রানা নয় কুকুরিয়া দিন আর দিনু রে ফুল আগরিয়া ভাইয়া আমিরা পিতালি যে রুয়ালি ওই শুনগে বিশ্বাস যে এই পূজাটা করলে সারা বছরে প্রকৃতিটা ভালো থাকবে। মানে যেহেতু বৃষ্টি নেই তার জন্য কি করছেন আরো? হ্যাঁ, ঝড় ঝাপটা থেকে রক্ষা করে আমাদের তিস্তা বুড়িমা, সবকিছুতেই রক্ষা করবে আর কি আমাদেরকে। সারা বছর প্রকৃতি রক্ষা করবে এই বিশ্বাস থেকেই পুজোর আয়োজন করেছেন জলপাইগুড়ির মানুষ। আর এবার বালুরঘাটের ছবি দেখাবো। বালুরঘাটে ভোট রয়েছে শুক্রবার। এইরকম একটা পরিস্থিতি প্রবল গরমের মধ্যে সেখানে ভোট কর্মীরা কি করছেন? ইভিএমটাকে ছাতার মতন ব্যবহার করছেন। দেখুন সেই ছবি। কর্তব্য তো পালন করতেই হবে, নিজেদের কাজের জায়গায় যেখানে যার যার ভোটের ডিউটি পড়েছে সেখানে যাচ্ছেন, কিন্তু কি উপায়? প্রবল গরম, শুষ্ক হাওয়া বইছে। আর এই রোদের হাত থেকে বাঁচতে এই ইভিএমই ভরসা। ইভিএমকে মাথায় ছাতার মতন ব্যবহার করেই ভোট কর্মীরা যাচ্ছেন কর্মস্থলে। উত্তরবঙ্গের এই অবস্থা, দক্ষিণবঙ্গ তো পুড়ছেই, সেই ছবি তো দেখছেনই গত কয়েকদিন ধরে। চলুন আমরা যাই বিষ্ণুপুরের পরিস্থিতিটা একটুখানি জানাই আপনাদের। গত কয়েকদিন ধরে সেখানে লাল সতর্কতা জারি রয়েছে। দেবব্রত রয়েছেন বিষ্ণুপুর থেকে। দেবব্রত, প্রচন্ড গরম, তোমার মাথায় কোনো ছাতা নেই আমি দেখতে পাচ্ছি। কি অবস্থা বলো, সকাল থেকে ঠিক কি ছবি ধরা পড়ছে?
একেবারেই দেখো সকাল থেকেই যেন লালমাটির জেলা বাঁকুড়া পুড়ছে, কারণ মন্দিরনগরী শহর একেবারেই জর্জরিত এই তীব্র তাপপ্রবাহে। সকাল থেকেই কিন্তু মানুষ বাইরে বেরোতে পারছে না, বেলা বাড়ার সাথে সাথেই শুনশান পরিস্থিতি রাস্তাঘাট। গত 24 ঘন্টা বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস। কারণ বেলা বাড়ার সাথে সাথে বাতাসে লু বইছে, হালকা বাতাস থাকলেও সেই বাতাস গায়ে নেওয়া যাচ্ছে না। যে সমস্ত মানুষ অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছে তারা কিন্তু নাক মুখ ঢেকেই বাইরে বেরোচ্ছে। পাশাপাশি মানুষের পাশাপাশি কিন্তু বন্য প্রাণীরা তারাও কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে, নাজেহাল হয়ে পড়েছে। যে কারণে বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলে জঙ্গলে হরিণের খাবার এবং বন্য প্রাণীরা রয়েছে তাদের খাবার দিচ্ছেন, ঠান্ডা পানীয় দিচ্ছেন, ছোলা দিচ্ছেন, গুড় দিচ্ছেন। এই ধরনের খাবার পশুদের দেওয়া হচ্ছে, কারণ মানুষের পাশাপাশি একেবারে এই পশুরাও কিন্তু নাজেহাল হয়ে পড়ছে। আবহাওয়া দপ্তর যেমনটাই জানাচ্ছে যে আরো কয়েকদিন থাকবে এই তাপপ্রবাহ। তুমি জানো যে গতকাল থেকেই লালমাটির জেলা বাঁকুড়ায় লাল সতর্কতা জারি রয়েছে, আজও সেই লাল সতর্কতা জারি রয়েছে, আগামী বেশ কয়েকদিন থাকবে। এমতো পরিস্থিতিতে কিন্তু একেবারেই নাজেহাল হয়ে পড়ছে শহর থেকে গ্রামাঞ্চলের মানুষজন। এমতো পরিস্থিতিতে কি করবে মানুষ ভেবে কুল পাচ্ছেন না। বারংবার ঠান্ডা পানীয় খাচ্ছেন, নাকে হাতে মুখে জল নিচ্ছেন, ঠান্ডা জল নিচ্ছেন। বেলা বাড়ার সাথে সাথে একেবারে শুনশান পরিস্থিতি রাস্তাঘাট দিয়ে। একদমই দেবব্রত, এবং যেরকম তুমি বলছিলে যে 42.2 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা বাঁকুড়ায়। সকাল থেকেই দেখুন চড়া রোদ, এবং একটু ছায়ায় থাকতে চাইছেন মানুষজন যাদের বাইরে বেরোতে হচ্ছে। এবং বারবার আবহাওয়াবিদরাও বলছেন, ডাক্তাররাও বলছেন যে বেশিক্ষণ রোদে থাকবেন না, খুব প্রয়োজন না পড়লে, এবং বারবার জল খেতে পরামর্শ দিচ্ছেন তারা, তা না হলে কিন্তু হিট স্ট্রোকের আশঙ্কা থেকেই যায়। কিন্তু প্রার্থীরা কি করবেন? প্রবল গরম, কিন্তু ভোট বড় বালাই, তার মধ্যেই বেরোতেই হবে, দাঁড়ে দাঁড়ে যেতে হবে। সেখানে গিয়ে তারা কি করলেন এবং নতুন প্রার্থীরা কি করবেন ক্ষমতায় আসলে, সেই সমস্ত তথ্য তো তাদের তুলে ধরতে হচ্ছে। চড়া রোদ উপেক্ষা করেই আরামবাগে প্রচারে তৃণমূল প্রার্থী মিতালি বাগ, সেই ছবিটা দেখাবো। কখনো গান গেয়ে, কখনো চপ ভেজে চলছে প্রচার। মুর্শিদাবাদে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তী, বিজেপি স্টার ক্যাম্পেনার। বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে প্রচার এবং সেই প্রচারেই মিঠুন চক্রবর্তী। লালবাগ জিয়াগঞ্জ এলাকায় প্রচারে মিঠুন প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচার সারছেন তিনি এই প্রবল গরমে। প্রবল গরম উপেক্ষা করে দমদমে প্রচারে বেরিয়েছেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। মানুষের কাছে অনুরোধ করতে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত মানুষের কাছে অনুরোধ করি আপনারা দোয়া করে আশীর্বাদ করুন। সন্দেশখালীর ছবি দেখুন। ভোট প্রচারে সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার। বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগে প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সিপিআইএম প্রার্থী। বেকার যুবক যুবতীদের কথা তুলে ধরতে কমরেড ভোট দেবেন কোনখানে? কৃষকের কথা লোকসভায় তুলে ধরতে কমরেড বেকারের যুবককে কথা লোকসভায় তুলে ধরতে কমরেড নিরাপদ। অন্যদিকে পুজো রোড শো করে প্রচারে বীরভূমের তৃণমূল প্রার্থী। চিনপাই গ্রামে বর্ণাঢ্য রোড শো দেখতে পাচ্ছেন শতাব্দী রায়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটলেন তৃণমূল কর্মীরা।
যেসব এলাকায় ভোট, অর্থাৎ রায়গঞ্জ, দার্জিলিং এবং বালুরঘাট, সেসব এলাকায় তো আগেই শেষ হচ্ছে প্রচার। আজ এখানকার প্রার্থীরা কি করছেন? কাল ভোটের আগে, আজ তো একটা ছুটির দিন, কি করছেন তারা? প্রথমেই আমরা দেখব রাজু বিস্তা কি করছেন, দার্জিলিং এর বিজেপি প্রার্থী। নির্বাচনের প্রস্তুতিতে কোনো খামতি রাখতে নারাজ রাজু বিস্তা এবং ভোটের আগের দিন একেবারে বুথ ধরে ধরে প্রস্তুতি বৈঠক সারছেন বিজেপি প্রার্থী। কাল ভোট, তার আগে আজ কিছুটা হলো কিন্তু স্বস্তি। रिलैक्स तो नहीं कह सकता, और लेकिन मैं इतना जरूर कह सकता हूँ, मैं कभी भी तनाव में नहीं था और मैं हर काम को बहुत एंजॉय करता हूँ। और जब भी कोई काम करता हूँ ऐसा सोचता हूँ कि मैं फुटबॉल खेल रहा हूँ, कि ये मेरी हॉबी है और मुझे मज़ा आ रहा है इसमें। और एक मेंबर ऑफ पार्लियामेंट होने के नाते जब मैं दूर दराज के गांव में जाता हूँ, जनता से मिलता हूँ, तो उनसे मुझे वो ऊर्जा और एनर्जी मिलती है और मैं कभी अपने आप को थका हुआ कभी महसूस करता ही नहीं। ये बात जरूर है कि कल प्रचार थम गया, अब जो है प्रचार वाला जो भागदौड़ का समय नहीं है। और आज पूरा हम लोग, हमारी बूथ की प्लानिंग चल रही है कि सब बूथ में हमारे 100% एजेंट हो। सभी क्षेत्रों की हमारे जो कार्यकर्ता हैं और हमारे जो ऑब्जर्वर हैं उन सब के संपर्क में हूँ, और जो हमारे सेंसिटिव बूथ हैं उसके अंदर में बदमाशी नहीं हो, इसके लिए हम पूरी ध्यान रख रहे हैं। मैं बिल्कुल रिलैक्स हूँ और मैं ऐसा मानता हूँ, शायद आज मैं वो कह सकता हूँ नहीं कह सकता हूँ, मुझे नहीं पता एमसीसी रूल क्या कहता है, लेकिन भारतीय जनता पार्टी का कैंडिडेट 5 लाख से ज्यादा मतों के साथ विजय होकर के पार्लियामेंट पहुंचेगा, मोदी जी का हाथ को और मजबूत करने का काम करेगा। कल दिन भर क्या प्लानिंग है? कल जैसा मैंने बताया, पहाड़ और समतल दोनों जगह जो है, मैं अभी आपको स्थान तो नहीं बताऊंगा, बहुत अलग तरीके से मैं विजिट करूंगा और जहां जहां सेंसिटिव बूथ है वहां मैं जरूर पहुंचूंगा। বুথ ধরে ধরে বৈঠকে জোর দিচ্ছেন রাজু বিস্তা, বিজেপি প্রার্থী দার্জিলিং এর। কিন্তু কি করছেন দার্জিলিং এর তৃণমূল প্রার্থী গোপাল লামা, দেখুন। গত কয়েকদিনের প্রচার সামলেছেন, এবার নির্বাচনে লড়ার পালা। তার আগে অবশ্য বেশ কিছুটা হালকা মেজাজেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোপাল লামা। স্যার, আপনি তো প্রশাসক হিসাবে এখানে কাজ করেছেন, আবার পলিটিশিয়ান হিসাবে এরকম লাগাতার এতদিন ধরে টানা প্রচার সামলে ফেললেন। এই তো প্রচার শেষ হয়ে গেল, এবার ভোট দিতে মানুষ যাবে। এই সময়টা কিভাবে কাটাচ্ছেন? এই যে কয়েক ঘন্টা সময় পাওয়া যাচ্ছে, খুব রিল্যাক্স ওয়েতে, নাকি এখানেও কোনো পলিটিক্যাল অঙ্ক সাজানো হচ্ছে? না, আমি আগে থেকে রিল্যাক্স আছি। প্রথম থেকে যে প্রচার করছি না, তখন থেকে আমি খুব মাথা টেনশন নিয়ে করি নাই, একদম রিল্যাক্সই করছি। ইলেকশনের প্রথমবার লড়াই করছেন এবং দার্জিলিং খুব পলিটিক্যালি সিগনিফিকেন্ট একটা আসন, কোনো টেনশন কাজ করছে না? না, সেই আমি অ্যাকচুয়ালি আপনি নিজে বললেন না, আগে থেকে আমি কোনো সময় পলিটিক্সে ছিলাম না, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করেছি, সেই জন্য খুব একটা টেনশন আমি নিচ্ছি না। আমি শুধু আমার কাজটা সিনসিয়ারলি 100% করে যাচ্ছি। কালকে ভোটে যা খুশি হয়ে যাক, এরকমই কুল থাকবেন? ইয়ে তো এখন উই আর অল হিউম্যান বিং, আমরা মানুষ। ভোটের রেজাল্ট ভালো হবে তো খুশি হবে, খারাপ হলে একটু কিছু দিন হলেও 1-2 দিন খারাপ হবে, তারপরে নর্মালি ফিরে আসবো। ব্রিগেডের ময়দান, সেখানে আপনার নাম ঘোষণা হলো, আর এই রাতে প্রচার শেষ হয়ে গেল। এই যে টানা এতদিন প্রচার করলেন, নতুন ভাবে দেখলেন দার্জিলিংকে? একদম টানা ভাবে প্রচার করলে পাহাড়কে নতুন ভাবে অনেক জিনিস শেখা হলো আমার। 1.5 দিনের কার্যত সময়, 36 আওয়ার্স মতো একটা সময় পাচ্ছেন। এই সময়টা কি করবেন? ঘুমিয়ে কাটাবেন? বই পড়বেন? না, ঘুমিয়ে কাটানো কিছু নাই, এখানে একটা রিল্যাক্সে মুডে আছি। কাজগুলো আমাদের অনেক এমনি ফেলা রাখা আছে, ওগুলোকে আমি দেখে ঠিক করব। পাহাড়ের চেনা মাটিতে অচেনা রূপে গোপাল লামাকে দেখা গিয়েছে, তবে নির্বাচনের আগের দিন পুরোপুরি রিল্যাক্স মুডে তিনি। ফল যাই হোক না কেন, মানুষ হিসাবে হারা জেতার যে প্রভাব পড়ে সেটা অবশ্যই থাকবে, তবে তার বাইরে দাঁড়িয়ে রাজনীতিতে একেবারে কুল ম্যান গোপাল লামা। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দার্জিলিং। আর এবার কার্যত নজিরবিহীন একটা ছবি দেখাবো আপনাদের। প্রার্থী প্রচার গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন দলেরই বিধায়ককে। যাকে নামিয়ে দেওয়া হলো তিনি তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক, আর যিনি নামিয়ে দিলেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী। কারণ কাঞ্চনে আপত্তি রয়েছে কল্যাণের প্রচারে, তাই কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগরে প্রচারে বেরিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী, কল্যাণের প্রচারে যান বিধায়ক কাঞ্চন মল্লিক এবং কল্যাণের আপত্তিতে প্রচার ছাড়েন কাঞ্চন।
কথা বলবো রানা আমার সহকর্মীর সঙ্গে। রানা, কেন এরকম একটা ঘটনা ঘটলো? কেন আপত্তি কাঞ্চনে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন নামিয়ে দিলেন কাঞ্চন মল্লিককে? একদমই তাই। দেখো, মানে আজকের যে ঘটনা সেটা কিন্তু একটা নজির মানে বিহীন ঘটনা মানে বলা যেতে পারে। যেহেতু মানে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এখানে উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিক আজকে উনি যখন ভোট প্রচারে যখন হুটখোলা গাড়িতে ওঠেন, তো মানে তখন কিন্তু কাঞ্চন মল্লিককে তিনি কিন্তু নামিয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কারণ মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি জানিয়েছেন যে মানে যে পঞ্চায়েত যে এলাকায় সেখানে গেলে মহিলারা ভোটাররা প্রভাবিত হবে, তার থেকে কিন্তু অনেকটাই দূরত্ব অনেকটাই বেড়ে যাবে। তিনি সরাসরি ভাষায় জানিয়ে দিয়েছেন যে আমি ব্যক্তি বিশেষের জন্য এই প্রচার করছি না, সমষ্টিগত মানুষের জন্য। কারণ তোমাকে জানিয়ে রাখি যে সম্প্রতি কিন্তু এই যে বিধায়ক কাঞ্চন মানে মল্লিক, তিনি কিন্তু মানে ডিভোর্স করেন, তিনি আবার আরেকজন মানে মহিলাকে বিয়ে করেছেন, শ্রীময়ী চট্টরাজকে। ফলে মানে এটা নিয়ে যেমন সাম্প্রতিক বিতর্ক এবার একেবারে খোদ তৃণমূলের অন্দর পর্যন্ত সেই জল গড়ালো। উনি মনক্ষুণ্ণ হয়েছেন কি মনক্ষুণ্ণ হননি আমি জানি না। এর আগেও ওনাকে নিয়ে প্রচারে আমি বেরিয়েছিলাম। উনি আমার সঙ্গে যখন প্রচারে বেরিয়েছে, গ্রামের মহিলারা কিন্তু খুব ভীষণ রিয়াক্ট করছেন। আমি ওনাকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর শুধু আমার সঙ্গে প্রচারের সময় কেন থাকছে? একটা এমএলএ তো অন্য দিনগুলো তো প্রচার করবে, সে তো কিছু করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে আমাকে তো বুঝতে হবে। আমি তো কোনো ব্যক্তি বিশেষের জন্য নই, আমি সমষ্টিগত মানুষের জন্য। আমি কোনো সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারবো না, কোনো ব্যক্তি বিশেষের তাদের আনন্দ বা সুখের জন্য। আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম কাঞ্চন মল্লিকের সঙ্গে, কারণ তার মতামত জানাটাও খুব জরুরি, কিন্তু তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি। তিনি সুইচড অফ তার ফোন, তার সঙ্গে আমরা কথা বলতে পারিনি। জঙ্গলের আগুনে গ্রামে আতঙ্ক। দমকলের 8টা ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলো। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন এসডিপিও। আগুন নেভানোর কাজে রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। বাঁকুড়ার হাতড়ার মির্গি পাহাড়ি গ্রামের ঘটনা। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, আগুন নেভানোর কাজে খোদ রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বাঁকুড়ার খাতড়ার মির্গি পাহাড়ি গ্রামে ঘটেছে এই ঘটনা। মির্গি পাহাড়ি গ্রাম সংলগ্ন যতগুলো জঙ্গল আছে পুরো চারিদিকে আগুনের দাবানলে ছড়িয়ে পড়ে। প্রচুর গাছ এখানে পুড়ে যায়। সকলে এসে উপস্থিত হই এবং দমকলে 8টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনো অবধি বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে। কিছু বাঁশঝাড় আছে গ্রামের দিকে, কিছু ঘরবালই আছে জ্বলছে। এগুলো এখনো দমকলের গাড়ি দাঁড়িয়ে আছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু এখানে প্রশাসনের সমস্ত আধিকারিকরাই আছেন, সাথে আমিও আছি। আমরা চেষ্টা করছি যাতে গ্রামে কোনো ক্ষয়ক্ষতি না হয়। সরকারি গাছ কাটছে পঞ্চায়েত। একাধিক গাছ কাটার অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে এই অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের খাঞ্জাপুর পঞ্চায়েতের ঘটনা। গাছ কাটার অভিযোগে সরব গ্রামবাসীরা। কিভাবে টেন্ডার পাস হলো, নাবালক গাছগুলো কিভাবে কাটলো, উপযুক্ত গাছগুলো মার্কিং দিয়ে গাছগুলোকে দাঁড়িয়ে রয়েছে, সেই গাছগুলোকে না কেটে এই গাছগুলোকে কেটেছে, সেই নিয়েই আমাদের তীব্র প্রতিবাদ। এখন তো পঞ্চায়েত সমিতিতেও আমাদের তৃণমূল আছে, পঞ্চায়েতেও তৃণমূল আছে, নিশ্চয়ই টেন্ডার পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত থেকে পাস হয়েছে। নাবালক গাছ প্রায় কেটেছে 19-20টা এরকম হবে। গাছ এখনো স্পটেই পড়ে আছে। এই নাবালক গাছ কাটার প্রতিবাদ আমরা করছি। যদি অন্যায়ভাবে গাছ কাটা হয়ে থাকে, আমরা যার পরামর্শে বা যে কেটেছে তার যেন দৃষ্টান্তমূলক আইনিভাবে শাস্তি হয়। প্রশাসন আবার দায় এড়াতে ব্যস্ত।
আমি এখন এই চাইতে কিছু মন্তব্য করতে পারবো না। কিছু হয়েছিল আর এই মুহূর্তের বড় খবর আপনাদের জানাই, নিয়োগ বাতিলের মাঝেই নতুন নিয়োগ নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2009 সালের নিয়োগ নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। প্রায় 15 বছর পর উত্তর 24 পরগনায় প্রাথমিকে 800রও বেশি চাকরির নির্দেশ হাইকোর্টের। অর্ণব আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন। অর্ণব, নিঃসন্দেহে এটা সুখবর, যারা এত দিন ধরে অপেক্ষায় ছিলেন তারা চাকরি পেতে চলেছেন। কি বললো আজ হাইকোর্ট? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব অর্ণবের সঙ্গে। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, নিয়োগ বাতিলের মাঝেই নতুন নিয়োগ নির্দেশ কলকাতা হাইকোর্টের। অর্ণবের সঙ্গে আবারও যোগাযোগ করেছে অর্ণব। দেখো, নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার। নতুন নিয়োগ নয়, এই শূন্য পদ 2009 সালের বাম আমলের শূন্য পদ। যে শূন্য পদের নিয়োগ নিয়ে দীর্ঘ 15 বছর ধরে আইনি লড়াই চলছিল এবং বাম আমলের যখন অবসান হয় 2011 সালে, তারপরে তৃণমূল কংগ্রেস সরকার আসার পর দেখতে পাওয়া যায় বাম আমলের যে 4টি জেলায় নিয়োগ হয়েছিল জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ধরে, তার মধ্যে হাওড়া, উত্তর 24 পরগনা, মালদহ এবং দক্ষিণ 24 পরগনা, এই জেলায় একাধিক অসঙ্গতি রয়েছে এবং তাই নতুন সরকার আসার পর সেই প্যানেল বাতিল করে সেটাকে পুনরায় রিসাফল করা হয় এবং সেই রিসাফল করার পর একাধিক অনিয়ম সেখান থেকে দূর হয়। কিন্তু মামলা মকদ্দমা লেগেই থাকে এবং এই যারা মামলা করেছেন গতকাল পর্যন্ত উত্তর 24 পরগনা, তাদের যুক্তি হচ্ছে তাদের থেকে অনেক কম মেধা সম্পন্ন নিয়োগ প্রার্থী তারা চাকরি পেয়েছেন, তাদের নিয়োগ তালিকায় নাম জলজল করছে, তারা চাকরি ইতিমধ্যে করছেন, কিন্তু তাদের মেরিট অনেক বেশি, অথচ তারা আজও সুযোগ পেলেন না। 15 বছর ধরে তারা অপেক্ষা করছেন 2009 সেই শূন্য পদে। আজ বিচারপতি রাজাশেখর মান্থা বললেন, যারা যারা গতকাল পর্যন্ত 24শে এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্টের কাছে এই যে অসঙ্গতি, অর্থাৎ তারা যে বঞ্চনার শিকার হয়েছে, তাদের থেকে কম মেধার মানুষ চাকরি পেয়েছে বা প্রার্থীরা চাকরি পেয়েছে উত্তর 24 পরগনা 2009 এর নিয়োগ প্রক্রিয়ায়, এটা যারা দেখাতে পেরেছেন তাদের প্রত্যেককে চাকরি দেওয়ার জন্য আপাতত 800 বেশি শূন্য পদ রয়েছে। এই শূন্য পদ পূরণ করার জন্য যেহেতু ভোট চলছে, তাই 2 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। নিঃসন্দেহে বড় নির্দেশ হাইকোর্টের।